নিশিপুর বাজার। বাজারের শেষের যেই ঔষধের দোকানটি পড়ে সেটাই আমার দোকান। বছর 15 আগে আমি পড়াশোনা শেষ করে বাবার কথা এখানে ওষুধের দোকান শুরু করি। তখন মানুষ ডাক্তারদের একদম বিশ্বাস করত না। যেই রোগী হোক না কেন তারা দৌড় দিত হেকিম বা কবিরাজের কাছে। এতে কুচিকিৎসায় অনেক মানুষ মারা যেত। তাই বাবা চেয়েছিলেন আমি যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াই। তবে দীর্ঘ 15 বছরে আস্তে আস্তে এই গ্রামের পাশাপাশি মানুষগুলোরও অনেক উন্নতি হয়েছে। এখন গ্রামে কারো কিছু হলেই সবাই দৌড়ে আমার কাছে চলে আসে, কারণ আমি এই গ্রামের একমাত্র ডাক্তার। এখন সবার কাছে আমার অনেক সম্মান। সত্যি 15 বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে দোকানে বসে বসে মাছি মারতে হতো, কিন্তু এখন বেশিরভাগ সময়ই রোগীদের নিয়ে ব্যস্ত থাকি। আস্তে আস্তে পয়সা করিও বেশ ভালোই হয়েছে। সকাল সকাল দোকানটি খুলে সব কথাই ভাবছিলাম বসে বসে। এমন সময় চোখ পড়ল কাঁচা মাটির রাস্তাটির দিকে। দেখলাম বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে একজন মধ্যবয়সী লোক, আনুমানিক 40 হবে, আর একজন প্রাপ্তবয়স্ক যুবক, দুজনে ধরাধরি করে একটি বাচ্চা ছেলেকে নিয়ে আমার দোকানটির সামনে আসে। বাচ্চা ছেলেটিকে দেখে বেশ বুঝতে পারছি ছেলেটি মোটামুটি ভালোই অসুস্থ। দুজনে আমার দোকানের ভিতরে ঢুকতেই বেশ অস্থিরতার সাথে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, ডাক্তার বাবু, দেখুন না আমার ছেলেটার কি হয়েছে। গায়ে বেশ জ্বর, আর সারা রাত শুধু বাইরে যাবে বলে জোরাজুরি করছে। অনেক কষ্টে দুজনে মিলে আপনার কাছে এনেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, বসুন। আমি বাচ্চাটির কাছে গিয়ে তার শরীরে হাত দিয়ে দেখি বাচ্চাটির গায়ে বেশ জ্বর। আমাকে দেখে ছেলেটি আমার দিকে বড় বড় চোখ করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, এই ডাক্তার, আমাকে ছেড়ে দে। তুই আমাকে ভালো করতে পারবি না, আমাকে ছেড়ে দে। আমি বটতলা যাব, বটতলার কাছে চড়বো। আমি ছেলেটির কথায় বেশ আতঙ্কিত হলাম। প্রথমে ভাবলাম হয়তো বেশি জ্বরে এসব বকবক করছে। তারপরে আমার কিছু একটা সন্দেহ হলো। আমি তখন বাচ্চাটির বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো, বাচ্চাটির জ্বর কবে থেকে হয়েছে? কাল থেকে ডাক্তার বাবু। কাল বন্ধুদের সাথে বটতলা গিয়ে খেলাধুলা করে সন্ধ্যায় বাড়ি ফিরল। তারপরে ঘন্টাখানিক পরে আমাকে বলল, বাবা আমি বটতলা যাব। আমি তখন তাকে বললাম, এই সন্ধ্যা থেকে বটতলায় আবার যায় নাকি? তারপর ওমা দেখি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তারপর থেকে গায়ে ধুম জ্বর, আর বারবার বটতলা যাবার কথা বলছে। লোকটির কথা শুনে আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে ছেলেটির শরীরে অশরীরীর ছায়া পড়েছে। কারণ বটতলা জায়গাটি খুব একটা সুবিধার নয়। আগে সেই এলাকাটি ঝোপঝাড় আর জঙ্গলে ঢাকা ছিল। পরে আস্তে আস্তে ঝোপঝাড় আর জঙ্গল পরিষ্কার করা হলেও বটগাছটি রয়েই গেছে। এই ধরনের গাছগুলোতেই সাধারণত অশরীরীর বাস। যাই হোক, আমি তখন ছেলেটির বাবাকে বললাম, দেখুন, আপনি কি মনে করবেন জানি না, তবে আপনার ছেলেকে কোনো খারাপ আত্মা ভর করেছে। আপনি বরং তাকে কোনো ভালো কবিরাজের কাছে নিয়ে যান, সেটাই ভালো হবে। লোকটি আমার কথা শুনে বলল, এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? আজকালের যুগেও আবার কেউ এসব বিশ্বাস করে নাকি? ভূত প্রেতের কথা শুনেছি সেই দাদা নানাদের যুগে, এখন আপনিও এসব বলছেন? এক সময় আমিও আপনার মতোই ভূত প্রেতে বিশ্বাস করতাম না, তবে যখন নিজের চোখে তাদের সাক্ষাৎ করলাম তখন তো আর সন্দেহের বাকি থাকে না, তাই না? শুনুন, আপনাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলি, সেটা আপনি শুনুন। আমার ঘটনাটি শুনলে আপনিও ভূত প্রেতে বিশ্বাস করতে বাধ্য হবেন নিশ্চিত। ঠিক আছে, বলুন কি বলবেন। আজ থেকে প্রায় 12-13 বছর আগের ঘটনা। তখন আমি ওষুধের দোকানটি করি, কয়েক বছর মাত্র। তখন তেমন একটা রোগী আসতো না আমার দোকানে। এরকমই একদিন সকাল থেকেই ধুম বৃষ্টি পড়ছে। সারা দিন বৃষ্টি হলো। ঠিক সন্ধ্যা নাগাদ একটু বৃষ্টি থামল। সারাদিন দোকানে বসে বসে কোন রোগী নেই।
তাই ভাবলাম বৃষ্টি তো থেমেই গেল, তাহলে আর দেরি না করে বাড়ি ফিরে যাই। দোকান বন্ধ করব তখন মনে পড়ল ছাতাটা হাতে নিয়ে নেই, কারণ আকাশটা তো বোঝাই যাচ্ছে খানিক বাদে আবারও বৃষ্টি নামতে পারে। তাই হাতে একটা ছাতা নিয়ে আর দোকানের চাবিটা নিয়ে দোকান বন্ধ করতেই যাব, ঠিক এমন সময় দৌড়ে একটি ছেলে আসলো আমার কাছে। ছেলেটি ছিল গ্রাম প্রধানের বাড়ির কাজের লোক। ছেলেটি হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, ডাক্তারবাবু, বড়বাবু ছেলের খুব অসুখ, আপনাকে এখনই যেতে বলেছেন। এরপরে ছেলেটি চলে গেল। প্রথম থেকেই গ্রাম প্রধানের বাড়ির লোকজন আমার কাছ থেকে ওষুধ খেত। উনি বলেন আমার চিকিৎসার হাত নাকি খুব ভালো, তাই বাড়ির যে কেউ অসুস্থ হলে আমাকেই ডেকে পাঠান। আমি দোকানটি বন্ধ করে বেরিয়ে পড়লাম গ্রাম প্রধানের বাড়ির উদ্দেশ্যে। গ্রাম প্রধানের ছেলেকে ওষুধ দিয়ে যখন আমি ওনাদের বাড়ি থেকে বেরোলাম, তখন ঘড়িতে সময় রাত 10টা। এতক্ষণ বৃষ্টি ছিল না, তবে আমি বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি নামতে শুরু করলো। আমার বাড়ি থেকে গ্রাম প্রধানের বাড়ি পায়ে হেঁটে প্রায় 30 মিনিটের পথ। কিন্তু এমন বৃষ্টি আর অন্ধকারের মাঝে সেই পথটি যেন বেশ দীর্ঘ মনে হচ্ছে। ছাতাটি মাথায় দিয়ে ধীরে ধীরে হাঁটলাম, আর মনে মনে ভাবছিলাম যদি একটি গাড়ি পেতাম তাহলে বেশ ভালো হতো। তবে এই এলাকায় গাড়ি আশা করা মানে মাটি থেকে আসমান ছোঁয়ার মতো ব্যাপার। দিনের বেলায়ও গাড়ি মেলা মুশকিল। এই বৃষ্টির মাঝে আমি আবার গাড়ি আশা করছি। চিকন কাঁচা মাটির রাস্তা, দুপাশে বড় বড় গাছ, ঝোপঝাড় আর জঙ্গলে ঘেরা। আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষের চিহ্ন পর্যন্ত নেই। অন্ধকারের মাঝে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিতে হঠাৎ মনের মধ্যে ভয়ের উদ্বেগ হলো। কেন জানি মনের মধ্যে হতে লাগলো আমার পিছনে কেউ আছে, কেউ আমার সাথে সাথে পথ হাঁটছে। ভীষণ ভয় করছিল। তারপরেও আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে মনে হলো আবছা একটা কালো ছায়া ছুটে রাস্তার এপাশের জঙ্গল থেকে আবার অন্য পাশে জঙ্গলে গেল। আমি ভয়ে ভয়ে আরো দ্রুত পা চালাতে লাগলাম। মনে মনে ভাবছিলাম কোনো রকমে যদি একবার বাড়ি যেতে পারি তাহলে এ রাস্তায় রাতের বেলা আর কোনোদিন আসবো না। হঠাৎ সামনে তাকিয়ে দেখি একটা গরুর গাড়ি। গরুর গাড়ি দেখে খুব খুশি হবার পাশাপাশি বেশ অবাকও হলাম, কেননা এত রাতে এমন বৃষ্টি আর জঙ্গলের মধ্যে গরুর গাড়ি সাধারণত থাকার কথা নয়। ধীরে ধীরে গরুর গাড়িটির কাছে এগিয়ে গিয়ে দেখি রঘু কাকা। আমাদের গ্রামের পাশের গ্রামের বাড়ি ওনার। চিকন চিকন হারা চেহারা, লোকটার বয়স প্রায় 50-এর কাছাকাছি। রঘু কাকাই একমাত্র যে কিনা বিনা পয়সাতেও তার গাড়িতে মানুষকে চড়াতে দুবার ভাবেন না। আমি কাছে যেতে রঘু কাকা আমাকে দেখে খুব মিষ্টি একটা হাসি নিয়ে বললেন, কি ডাক্তারবাবু, এত রাতে এমন শুনশান রাস্তায় বেশ ভয় করছে বুঝি? আমি কিছু বলতেই যাব, ঠিক তখনই আমাকে থামিয়ে দিয়ে উনি বললেন, আমি সব কিছু বুঝেছি বাবু, আপনাকে আর কিছু বলতে হবে না। চলুন, উঠে পড়ুন, গাড়িতে উঠে বসুন, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। আমিও আর দেরি করলাম না, কারণ এমন শুনশান রাস্তায় একটা পরিচিত সঙ্গী, সাথে আবার গাড়িও পেয়েছি, এটা তো আমার পরম ভাগ্য। আমি গাড়িতে উঠে বসতেই রঘু কাকা গাড়ি চালাতে লাগলেন। রঘু কাকা স্বভাবগত দিক দিয়ে বেশ বাঁচা, কিন্তু আজ কেমন জানি কোনো কথা বলছেন না, চুপচাপ আপন মনে গাড়ি চালাচ্ছেন। কিছুটা পথ যেতেই হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কারো কান্নার আর্তনাদ আমার কানে ভেসে এলো। কান্নাটা এমন ছিল মনে হচ্ছিল কেউ বেশ বিপদে পড়ে কাঁদছে, কিন্তু রঘু কাকা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি রঘু কাকাকে বললাম, মনে হয় কোনো মেয়ে মানুষ বিপদে পড়েছে কাকা, আমাদের তাকে সাহায্য করা উচিত। সব ছলনা বাবু, ছলনা। আপনি যাবেন আর ফিরে আসতে পারবেন না। ছলনাময়ী আপনাকে নিঃশেষ করে ফেলবে।
রঘু কাকা গাড়ি তো থামালেনই না, উল্টো আরো জোরে জোরে গাড়ি চালাতে লাগলেন। একটা সময় আমি খেয়াল করলাম আমি ছাতা নিয়ে থাকা সত্ত্বেও আমার শরীর ভিজে যাচ্ছে, অথচ রঘু কাকার শরীরে এক ফোঁটাও জল নেই। ভাবতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এমন সময় রাস্তার মাঝে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে আমি ভয়ে আটকে উঠি। আমি ভয়ে রঘু কাকাকে বললাম, রঘু কাকা, সামনে ওটা কি লাশ? হ্যাঁ, লাশই তো। এমন রাস্তার মধ্যে লাশ কে রাখলো? রঘু কাকা আবারও বললেন, এসব ছলনা, সব ছলনা। কথাটি বলে রঘু কাকা লাশটির উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসলেন। আমি পিছনে ফিরে দেখি কোথায় কি, কোনো লাশ নেই রাস্তায়। আমি ভয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। জীবনের প্রথমবার আমি এমন অদ্ভুত কিছু নিজের চোখে দেখছিলাম। জঙ্গলের রাস্তা পেরিয়ে আসতে রঘু কাকা গাড়িটি থামিয়ে দিয়ে আমাকে বললেন, বাবু, সোজা নিজের বাড়ি চলে যাবেন, ভুল করেও যেন পিছনে তাকাবেন না। ঠিক আছে, কিন্তু কাকাবাবু, আপনি বাড়ি যাবেন না? আমার প্রশ্নের উত্তরে কাকাবাবু এমন কথা বললেন যা শুনে আমার পুরো শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। রঘু কাকা আমাকে বললেন, আমার বাড়ি তো ওই জঙ্গলে বাবু, জঙ্গলের বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করাই এখন আমার কাজ। কথাটি বলেই গাড়ি ঘুরিয়ে আবার জঙ্গলের রাস্তার দিকে চলে গেল। আমি কথাগুলো শুনে অবাক হয়ে বাড়ি ফিরে আসি। এত রাত করে বাড়ি ফিরতে দেখে মা আমাকে বললেন, কিরে বাবা, তোর ফিরতে এত রাত হলো যে? আর বলো না মা, গ্রাম প্রধানের বাড়ি গিয়েছিলাম। বৃষ্টির মধ্যে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাও রঘু কাকা ছিলেন, নয় ফিরে আসতে তো আরো দেরি হতো। রঘু কাকা? কি সব বলছিস বাবা? রঘু তো কাল রাতে উত্তরের জঙ্গলে কিছু ছিনতাইকারীর শিকার হয়ে তাদের হাতে খুন হয়েছে। আমি তোকে বলবো, কিন্তু তুই শহরে ঔষধ কিনতে গিয়েছিলি বলে বলা হয়নি। মায়ের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার সাথে ঘটা সব ঘটনা এখনো যেন একটা স্বপ্নই রয়ে গেল। আমার বলা এই ঘটনাটি শুনে লোকটি তার ছেলেটিকে নিয়ে কবিরাজের কাছে চলে গেলেন। আধার রাতে নির্জন এই পথে চলা ভারী মজার, তবে পথটা যদি হয় গ্রামের পথ, এ যেন পথ নয়, ধূসর পল্লীবন। আমি অবিনাশ, যাই করি তাই হয় সর্বনাশ। যাচ্ছি মামার বাড়ি কুন্তপুর গ্রামে। আমার বয়স যখন 14 কি 15, সেকালে মামার বাড়ি ছেড়েছি। আসলে ছেড়েছি বললে ভুল হবে, তা ছিল এক সিনেমার গল্পের মতো, যা কখনো ভোলার নয়। এখান থেকে কুন্তপুর গ্রাম প্রায় 900 কিলোমিটার পথ। আগামীকাল মামার বোনের গায়ে হলুদ। বাবা মা 2 দিন আগেই পৌঁছেছিলেন কুন্তপুর গ্রামে। আমি অফিসে 3 দিনের ছুটি নিয়ে কাজে এলাম। দাদা, আপনাদের গ্রামটি কিন্তু বেশ সুন্দর। বহুকাল পর গ্রাম দেখছি। গ্রামের এই শীতল হাওয়া যেন মনকে প্রফুল্ল করে তুলছে। সে বেশ বলিছেন দাদাবাবু, সব কিছুরই সৌন্দর্যতা শুধু বাহির থেকে পরিমাপ করলে চলে না দাদাবাবু, সকলের মাঝেই সৌন্দর্যতার পিছনে থেকে যায় এক অন্ধকারাচ্ছন্ন। বাহ, বেশ ভালো বলেছেন তো আপনি। তাই স্টেশন থেকে আপনার বাড়ি কত দূর? যে গ্রামে আপনি যাচ্ছেন তার পরের গ্রাম চুকুরিয়াতে আমার বাড়ি। প্রতিদিনই এই পথ দিয়ে যাতায়াত করি বলে আপনি রিক্সাটি পেয়ে গেলেন, নয়তো কেউ আপনাকে এই পথে আপনাকে রিক্সায় নিয়ে যেতে চাইতো না। কেন, এই পথে বাঘসিংহের ভয় নাকি? লোকটি চুপ হয়ে রইলেন। যাকে, কিছু কিছু গ্রাম অঞ্চলের মানুষদের মাঝে কুসংস্কারের প্রবণতা তো খুব একটা
অস্বাভাবিক কিছু নয়। রাত এখন প্রায় 9টা, কিন্তু তবু ওই পথে আমি এখন পর্যন্ত আমাদের দুজনকে ছাড়া আর কোনো মানুষকেই দেখতে পেলাম না। শুনেছি স্টেশন থেকে মামার বাড়ি 15 কিলো মেঠো পথ। সে কখন থেকে বসে আছি রিকশায়, পথ শেষ হবার কোনো নামই নেই। এই রিকশাটিও যেন চলছে ধুকুর ধুকুর করে। কতক্ষণ বাদে ভেসে এলো রিকশাওয়ালাটির কণ্ঠ। বাবু, কিছুক্ষণের মধ্যে আমরা সাকুর কাছে পৌঁছাবো। দাদা বাবু, ভুলেও সাকুতে এসে একটিও কথা বলবেন না, সে নিরিবিলি পছন্দ করে। কেন, সেখানে কথা বললে কি হবে? আর কে নিরিবিলি পছন্দ করে? আমি এত কথা বলতে চাই না, তাকে নিয়ে কথা বললেও যে বড় বিপদ। কি বলছো এসব বাজে বাজে? দাদা বাবু, এত কথা বলবেন না, আপনাকে যা বলতেছি তাই করুন দয়া করে। আমি জানি না কি আছে সেই পথে। স্টেশন থেকে বেরিয়ে 5-6 জন রিকশাওয়ালাকে কুন্দুপুর গ্রামে যাবার কথা বলেছিলাম, কিন্তু কেউই রাজি হয়নি। দ্বিগুণ ভাড়া মিটিয়ে এই রিকশায় কুন্দুপুর গ্রামে যাচ্ছি। জানি না এই গ্রামের পথে কি আছে, আর কারই বা ভয় এদের। খানিকক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম ওই দূরে সেই সাঁকুটি দেখা যাচ্ছে। রিকশাওয়ালাটি যেন তার রিকশার গতি আরো কমিয়ে দিলেন। একদম নিস্তব্ধ পরিবেশ, ঝিঝি পোকা ও শিয়ালের ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। চারিদিকে ঘোর অন্ধকার। মাঠের মধ্য দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। তার বুকের উপরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বাঁশের সাঁকুটি। নদীর তীর ঘেঁষে 2-4টে বড় গাছও আছে, কিন্তু গাছগুলো কিসের তা অন্ধকারে বোঝা বেশ কঠিন ব্যাপার। রিকশাওয়ালাটি সাঁকুর মাঝখানে এসে তার রিকশাটি থামিয়ে দিলেন। এরপর বললেন, দাদা বাবু, চলুন, সাকুর শেষে যে বটগাছটি দেখতেছেন সেটিকে প্রণাম করতে হবে। চলুন জলদি। গাছকে আবার প্রণাম করতে হবে? কি বলছো আজে বাজে? কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না দয়া করে, আমার কথাই শুনুন। দেখো, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। যাও তো তুমি, আমি বরং রিকশায় বসে আছি। রিকশাওয়ালাটি চলে গেল। আমি বসে রইলাম রিকশার উপর। এই গ্রামের মানুষগুলোর এইসব বিষয় খুব বিরক্তিকর। আমি রিকশা থেকে নেমে পরিবেশটি দেখতে লাগলাম। দূর থেকে অন্ধকার ভেদ করে হালকা হালকা দেখতে পাচ্ছি রিকশাওয়ালাটি গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা বলছে। খানিকক্ষণ পর দেখলাম রিকশাওয়ালাটি প্রণাম সেরে এদিকেই আসছে। আপনি রিকশায় বসুন, আমি প্রসাবটি ছেড়ে আসছি। সে কি, রিকশাওয়ালাটির কণ্ঠ হঠাৎ করে এমনভাবে বদলে গেল কেন? এবার আমার মনের মধ্যে খানিকটা ভয়ের দেখা দিল। আমি বললাম, কি ব্যাপার, তোমার কণ্ঠ এভাবে হঠাৎ অন্যরকম লাগছে কেন? আর প্রস্রাব করবেই যখন, গিয়েছিলেই তো একেবারেই সেরে আসতে, তো দেরি করছো কেন? এত কথা বলবেন না, অপেক্ষা করুন। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম রিকশাওয়ালাটির দিকে। কিন্তু এবার আমি যা দেখলাম তা দেখার পর আমার ভয়ের মাত্রা যেন আরো দ্বিগুণ হতে লাগলো। দেখলাম লোকটির 2 চোখ রক্তের মতো লাল টকটক করছে। কথাটি বলেই শেষ চলে গেল। আমি আবার গিয়ে রিকশায় বসলাম। ভাবছি সেই রিকশাওয়ালাটির কথা। শত শত প্রশ্ন যেন আমার মনে উকি মারছে। কেন রিকশাওয়ালাটির চোখ লাল হবে, আর তার কণ্ঠ এমনভাবে পরিবর্তন হলো, আর কেনই বা সে গাছকে প্রণাম করছে? বেশ খানিকক্ষণ পেরিয়ে গেল, কিন্তু রিকশাওয়ালাটির কোনো হদিস নেই। এভাবে আরও পেরিয়ে গেল 5-7 মিনিট, কিন্তু রিকশাওয়ালাটির আসার কোনো নামই নেই। সে কি, প্রায় 15 মিনিট পার হলো, এখনো এলো না।
তাহলে কোনো বিপদে পড়ল না তো? বেশ ভাবার পর সিদ্ধান্ত নিলাম আশেপাশে ভালো করে একটু দেখে আসি। দাদা কোথায় গেলে? ও রিক্সাওয়ালা দাদা, শুনতে পাচ্ছ? কেউ কোথাও নেই, নেই কারো উপস্থিতি। আমি এদিক ওদিক দেখছি, না কারোরই অস্তিত্ব নেই। তখন ভাবলাম, না যাই, রিক্সায় গিয়ে বসে থাকি, হয়তো সে এসে আমাকে না পেয়ে চিন্তিত হবে। যেমন কথা তেমন কাজ, আবার চললাম রিক্সার কাছে। কিন্তু সে কি, রিক্সাটিও তো সেখানে নেই। রিক্সাওয়ালাটি কি আমায় রেখে চলে গেল? ও রিক্সাওয়ালা ভাই, কোথায় গেলেন? এখন মজা করার সময় না ভাই, আমাকে যেতে হবে, বেরিয়ে এসো বলছি। কারোরই কোনো সাড়া পেলাম না। আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মতো। আমার মাথায় যেন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার কোনোটারই কোনো উত্তর আমার কাছে নেই। হঠাৎ আমি লক্ষ্য করলাম ওই দূরে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। চেহারা অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছি তার চুলগুলো বাতাসে দুলছে। আবার কোথায় যেন উধাও হয়ে গেল। এবার আমার মনের ভয়ের বাতিটি দাউ দাউ করে জ্বলতে লাগলো। চারিদিকে বাতাসগুলো দ্রুত বইতে শুরু করলো, পাতাগুলো হাওয়াতেই ভাসতে লাগলো। চারিপাশে ঝিঝি পোকার আর শেয়ালের ডাক, তার মাঝে শুনশুন করে বইছে বাতাস। এ কি ভয়ঙ্কর দৃশ্য, এ কি ভীতিকর পরিবেশ। হঠাৎ আমার নাকে এসে লাগলো ভীষণ এক প্রকার দুর্গন্ধ, ঠিক যেমনি মাংস পচার দুর্গন্ধ। তখনই আমার পেছন থেকে ভেসে আসছে অদ্ভুত এক প্রকার শব্দ। আমার আর বুঝতে বাকি রইল না আমার পিছনে কিসের উপস্থিতি। মনে মনে ভাবছিলাম পিছনে তাকাবো কিনা। ভয়ে ভয়ে আমি পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা একটি মেয়ে, যার চেহারাটি ছিল একদম ফ্যাকাশে। চোখগুলো দিয়ে রক্ত টপ টপ করে বয়ে পড়ছে, দাঁতগুলো যেন বাহিরে বেরিয়ে আসতে চাইছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। খানিকক্ষণ পর লক্ষ্য করলাম সে অশরীরী আবার কোথায় যেন অবুধাও হয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলাম সে সাগর উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্য, সে কান্না করতে করতে সাগর উপর থেকে নদীতে লাফিয়ে পড়ল। আমি আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে দেখি সেই রিক্সাওয়ালাটি আমার সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। সে কি বাবু, আমি যখন গাছকে প্রমাণ করছিলাম তখনই তো আপনি আমার কাছে এসে রেগে মেগে বললেন, রিক্সা নিয়ে সামনে এগিয়ে যাও, আমি আসছি, আমার জন্য অপেক্ষা করো। রাগে আপনার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। আমি আর ভয় আপনাকে কিছু না বলে এখানে অপেক্ষা করছি আপনার জন্য। বাবু, রাত হয়েছে অনেক, এখন চলুন যাওয়া যাক। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এই সব কিছু ছিল তার একটি ষড়যন্ত্র। কিন্তু আসলে সে কে? আমি রিক্সাওয়ালাকে তার বিষয়ে জানতে চেয়েছি, কিন্তু কিছুতেই সে বলতে রাজি নয়। যাকগে, আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। 10:35 আমি বাড়ি এসে পৌঁছালাম। বাড়ির কাছে এসে দেখি বাড়ির সামনে বিয়ের গেট সাজানো হয়েছে। বাড়িটি ঠিক আগের মতোই আছে, যা আমি 13 বছর আগে দেখেছিলাম। বাড়ি ফিরতেই মামা বলল, সে কি বাবা, তোমার তো আরো অনেক আগেই বোঝাবার কথা ছিল। আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা মামাকে খুলে বললাম। আমার কথাগুলো শুনে মামা বলল, বাবা অবিনাশ, তোমার মনে আছে অনিন্দিতার কথা? অনিন্দিতা নামটি শুনে মনের ভিতর কেমন যেন ধক করে উঠল। সেই 13 বছর আগে তার সাথে শেষ দেখা হয়েছে। কত রাত যে অনিন্দিতার কথা মনে করে চোখের জলে বালিশ ভিজিয়েছি। অনিন্দিতার বাবা এই গ্রামের প্রধান। তিনি আমাদের দুজনের ভালোবাসার কথা জানতে পারার পর থেকে আমাকে এই গ্রাম ছাড়তে হয়েছে। গ্রাম প্রধান যখন তোমাকে এই গ্রাম ছাড়া করেছিল, তারপর থেকে অনিন্দিতা তার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়েছিল।
গ্রামের উৎসব থেকে শুরু করে সবখানেই অনিন্দিতাকে দেখতে পাওয়া যেত না। 1 বছর আগে পাশের গ্রামের গ্রাম প্রধানের ছেলের সাথে তার বাবা জোর করে বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ের পর থেকেই সে কখনো তার স্বামীকে মেনে নিতে পারেনি। নানা নির্যাতন অপমানের পর অনিন্দিতা সেই সাঁকো থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। জানতাম না সে মৃত্যুর পরেও তোমাকে মনে করবে। মামার কথাগুলো শুনে চোখ দুটো ভিজে গেল। সেই রাতে রাত ভর অনিন্দিতার কথাই কেঁদেছি। বিয়ের শেষে এবার আমার শহরে ফেরার পালা। আমি পথের মাঝে এসে সেই সাঁকোতে এসে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ পর লক্ষ্য করলাম অনিন্দিতা সেই পোলের উপর দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে, আর অনিন্দিতার কান্নার শব্দে পুরো সাঁকো যেন থমকে দাঁড়িয়ে আছে। আমি ফিরে শহরে এলাম, কিন্তু সারাক্ষণ যেন অনিন্দিতার কথা মনে করে 2 চোখ জল দিয়ে স্নান করছে।